নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 48 ঘন্টা এসএসসির অফিসে কাটানোর পর এসএসসি চেয়ারম্যান ছাড়া পেয়েছেন। 23 তারিখ কলকাতা হাইকোর্টে তাকে বোধহয় উপস্থিত থাকতে হবে দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বির রশিদির ডিভিশন বেঞ্চের সামনে। কারণ যারা টেন্টেড তাদের চাকরি বাতিল হয়েছে, তো তাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেটা কতদূর এগোলো সেটা এসএসসি কে জানাতে হবে। এখন দেখুন, রাজ্যের শাসক দল নানা রকম কথা বলে একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে। মুখ্যমন্ত্রী বলছেন, শিক্ষামন্ত্রী বলছেন আদালতে আমরা হেরেছি, কারা জিতেছেন আপনারা তো বুঝতেই পারছেন। মুখ্যমন্ত্রী বলছেন আমরা চাকরি দিতে চাই, ওরা চাকরি খেয়ে নেয়, পিল করে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। কখন বিকাশ বাবুকে নাম করে আক্রমণ করছেন, যখন বিরোধীদের চক্রান্ত দেখছেন। ব্রাত্যবাবু বললেন আমরা হারলাম, কারা জিতলো বুঝতে পারলেন তো? ঠোঁটের কোণে মৃদু হাসি নিয়ে নাট্যকার ব্রাত্য বসু বললেন। ব্রাত্যবাবুকে বলে দিই, জিতলো হলো ন্যায়, জিতলো হলো আইন, জিতলো হলো আদালত, আর হারলো হলো অপরাধীরা, যারা শিক্ষকদের চাকরি বেচেছে মাছের বাজারের মাছ বিক্রি করার মতো। তারা হারলো। সমাজের পক্ষে একটা ইতিবাচক বার্তা দিল সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট। আক্ষেপ করবেন না। আপনারা যদি প্রকৃত শিক্ষা দরদি হতেন এবং কর্মসংস্থানের বিষয়টাকে অগ্রাধিকার দিতেন, তাহলে বেআইনি ভাবে এই নিয়োগগুলো হতো না। 17 রকম ভাবে দুর্নীতি হয়েছে। চাকরি দেবার অর্থ হলো মেধার ভিত্তিতে যোগ্যদের চাকরি দেওয়া, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে। সব ক্ষেত্রেই শিক্ষা হচ্ছে সমাজের ভিত্তি, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে শিক্ষকরা। সেই শিক্ষক যদি অযোগ্য হয়, যদি পয়সা দিয়ে শিক্ষকের চাকরি পাওয়া যায়, এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। তাই জিতেছে ন্যায়, জিতেছে আদালত, জিতেছে আইন, জিতেছে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, যারা এই অনাচারের বিরুদ্ধে লড়াই করেছেন দীর্ঘদিন। আর হেরেছে দুর্নীতিবাজ, অপদার্থ এবং অর্গানাইজ ক্রাইম, যারা করে শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে। তারা কারা প্রত্যেক বঙ্গবাসী জানেন, তাই নতুন করে বলার কিছু নেই। এই ন্যারেটিভটা শাসক খাওয়াতে চাইছে। দেখো, আমরা চাকরি দিতে চেয়েছিলাম, ওরা চাকরি খেয়ে নিল। আপনি চোরেদের দিয়েছিলেন চাকরি, পয়সা দিয়ে যারা শিক্ষকের চাকরি পেয়েছিল তাদেরকে ছাত্রদের পড়ানোর দায়িত্ব দেয়া যায় না। সরি দিদি, আপনি যদি স্বচ্ছভাবে একটা ব্যবস্থা করতেন তাহলে কারুর কোনো বলার ছিল না, কোনো মামলাও হতো না এবং আদালতও এরকম কঠোর রায় দিত না। আদালত বলেছে ভিশিয়েট হয়ে গেছে নিয়োগ প্রক্রিয়া। 17 রকম দুর্নীতি হয়েছে। কখনো র্যাঙ্ক জ্যাম, কখনো তালিকার বাইরে থেকে লোক, ওয়েমারশিট ম্যানিপুলেশন, কত কিছু। তাই এই কথাগুলো বলে ভ্রান্ত ন্যারেটিভ ছড়াবার কোনো মানে নেই। মানুষ এগুলো ধরে ফেলেছে। এখন বেকায়দায় পড়ে আপনারা এই কথাগুলো বলে পাবলিক পারসেপশনটাকে চেঞ্জ করতে চাইছেন। মনে হয় এবার সফল হবে না। সবাই বলছেন আদালতের রায় তো আমরা মেনে চলবো, আদালতের রায়ের জন্যই তো যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারছি না, তাহলে রিভিউ পিটিশন সমস্যা হতে পারে। আদালত কি বলেছে? আদালত প্রথমে বলেছে 25,753 জনের চাকরি বাতিল। তাহলে আদালতের সিদ্ধান্ত শিরোধার্য করে এই 25,753 জন না 52 জনকে সরকারের পক্ষ থেকে চিঠি দিয়ে বলা হতো যে সুপ্রিম কোর্টের নির্দেশে আপনাদের চাকরি বাতিল। তারপর যখন মধ্যশিক্ষা পর্ষদ আবেদন করলো যে এই শিক্ষাবর্ষ বা যতক্ষণ পর্যন্ত নতুন নিয়োগ হচ্ছে ততক্ষণ যারা টেন্টেড নয় তারা যাতে চাকরি করতে পারে, ছাত্রছাত্রীদের স্বার্থে সুপ্রিম কোর্ট মধ্যশিক্ষা পর্ষদের আর্জি মেনে নিল। তাহলে কি স্কুল সার্ভিস কমিশনের উচিত ছিল না প্রথমে
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সবাইকে জানিয়ে দেওয়া তোমাদের চাকরি নেই। তারপর আবার সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশটা উল্লেখ করে যারা টেন্টেড নয় সেই শিক্ষকদের আর একটা চিঠি পাঠানো যে সুপ্রিম কোর্টের আর একটা নির্দেশের বলে তোমরা 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত স্কুলে যোগদান করতে পারবে, পড়াবে, বেতন পাবে, তোমরা কোনো বাড়তি সুবিধা পাবে না। 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত তোমাদের চাকরির মেয়াদ। এটা যদি করতেন তাহলে বুঝতাম যে আপনারা আদালতের রায় অক্ষরে অক্ষরে মেনে চলেছেন। 3, রিভিউ পিটিশন বস্তুটা কি সেটা সরকারের লোকজন জানে? আমি ধরে নিলাম জানে। জেনেও পরিকল্পিতভাবে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে রিভিউ পিটিশন হলেই সব সমস্যা মিটে যাবে। রিভিউ পিটিশন গ্রহণ করা হবে কি হবে না সেটা সর্বোচ্চ আদালতের একান্ত কি বলবো বিচার্য। তাহলে যদি মনে করেন রিভিউ পিটিশন নেবেন এবং রিভিউ পিটিশনের সাফল্যের হার 1% কম, এটা আপনারা বলছেন। অভিষেক মনু সিংভি সংবাদ মাধ্যমকে কি বলেছেন? রিভিউ পিটিশন দাখিল হতেই পারে, রিলিফ মেলার পরিসরটা খুবই সংকীর্ণ। তিনি তো আইনটা গুলে গিয়েছেন, তিনি তো রাজ্য সরকারের কৌশল হিসেবে সওয়াল করেছেন, তিনি তো জানেন কোনটায় রিলিফ পাওয়া যায় কোনটায় রিলিফ পাওয়া যায় না। বাস্তবটাকে অস্বীকার করে রিভিউ পিটিশন নামক গাজরটা এই চাকরিহারাদের সামনে ঝোলাচ্ছেন কেন? আমি চাকরিহারা যোগ্যদের বলবো সুপ্রিম কোর্টের রায়টা বারবার পড়ুন। যদি বুঝতে না পারেন আইনজীবীদের সাথে পরামর্শ করুন। আমি শিওর যারা অবস্থান বিক্ষোভ করছেন যোগ্যরা তারা সুপ্রিম কোর্টের রায়টা পড়েননি। সুপ্রিম কোর্টের রায়টা পড়েননি বলেই আপনাদের বারবার টুপি দিয়ে যাচ্ছে এরা। রিভিউ পিটিশন কি, তার সাফল্যের আর কত দেখুন না, গুগল করে দেখুন। আইনজীবীদের তো আছে, আপনারা তাদের সাথে কথা বলুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের টুপি দিচ্ছে, আপনাদের গাজর ঝোলানো হচ্ছে সামনে। এই করে 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 কোন রকমে এদিক সেদিক ডাইনে বাইনে করে 2026-এর বিধানসভা নির্বাচনটাকে পেরিয়ে নিতে চাইছে। এরা ভোট ছাড়া কিছু বোঝে না। এরা বুঝতে পেরেছে জনরোষ তৈরি হয়েছে মধ্যবিত্ত মানুষের মনে, বাঙালির মনে। তাই এখন রিভিউ পিটিশনের তত্ত্ব হাজির করে পুরোটা ঘেঁটে দিতে চাইছে। আমি বারবার করে বলছি আপনারা আদালতের রায়টা পড়ুন, পড়লে তো বুঝতে পারবেন। এবং রিভিউ পিটিশন জিনিসটা কি, কিভাবে তার শুনানি হয়, তার সাফল্যের আর কি, কারোর কথা বিশ্বাস করতে হবে না, কারোর মুখের ছাল খেতে হবে না। এখন তো এসব জানার জন্য লোকের মুখাপেক্ষী হওয়ার দরকার নেই, সবার কাছেই তো মোবাইলের স্মার্টফোন আছে, গুগল করলেই তো হয়। আর তেমন হলে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করুন, তাদের কাছ থেকে জানতে চান যে এই যে রাজ্য সরকার বারবার রিভিউ পিটিশন করছে, এটা আসলে কি, এর সাফল্য কতটা, অতীতে রিভিউ পিটিশন শুনানি হয়েছে, কতটা রায় পরিবর্তন হয়েছে, দেখলে আপনারা বুঝতে পারবেন। আমাদের বলতে হবে না। আপনারা সব শিক্ষিত ছেলে মেয়ে, স্কুলে পড়ান, এইটুকু আপনারা করুন। বারবার এরা রিভিউ পিটিশনের গল্প শোনাচ্ছে আপনাদের। এই জন্য বললাম ঝড়ো ঝড়ো ঝরিছে অসত্য ভাষণ। মাননীয়া বলছেন যোগ্য অযোগ্যদের নিয়ে আপনাদের কি, আপনারা চাকরি করবেন, বেতন পাবেন। আরে সামাজিক সম্মান বলে কিছু নেই? একজন অযোগ্য শিক্ষক একজন যোগ্য শিক্ষক পাশাপাশি পড়াবে, এতদিন তো পড়িয়েছেন, এখন তো অযোগ্য শিক্ষকদের বাদ দিতে বলেছে সুপ্রিম কোর্ট। তা জানতে চাইবেন না যোগ্য চাকরিহারারা যে অযোগ্য কারা, যাদের জন্যই তো তাদের চাকরিটা গেল এবং তারা আজকে পথে বসতে বাধ্য হলেন, যা তাই তাদের নয়। 1 সেকেন্ডের মধ্যে মুখ্যমন্ত্রী সব সমস্যার সমাধান করে দেবেন। আত্মবিশ্বাস ভালো, অতি আত্মবিশ্বাস কখনো বিপর্যয় ডেকে আনে। মানে ওনার শিক্ষামন্ত্রীর প্রতি কোনো বিশ্বাস নেই, এসএসসি চেয়ারম্যানের উপর নেই,
শিক্ষা সচিবের উপর নেই, সব উনি করবেন, সব সব সব। উনি যদি সবই নিরসন করেন তখন ক্রেডিট নেবেন, আর দায় নেবেন না, অনাচারের দায় নেবেন না, দুর্নীতির দায় নেবেন না। তখন তো তিনি অপাপবিদ্ধ, তিনি কিচ্ছু জানেন না, তিনি সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে। পার্থ করেছে, অমুক করেছে, তমুক করেছে, কাজ করতে গেলে ভুল হয়, রাইট টু ব্লান্ডার, এইসব বলেন। আবার বলেন 1 সেকেন্ডের মধ্যে তিনি সব সমস্যার সমাধান করে দেবেন, ক্রেডিট নেবেন, ক্রেডিট নেবেন। এটা এক ধরনের বিশেষ মানসিকতা। উনি সব, উনি সব। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ওনার কারোর উপর ভরসা নেই। 10 বার ফোন করেছেন, রাত 12টা পর্যন্ত। শিক্ষামন্ত্রী কি করেছেন? নিশ্চয়ই অন্য কাউকে করে রাখতে পারেন, থাকলে পরে 1 সেকেন্ডে হয়ে যেত। উনি সর্বরোগ বিশল্য করেন। ওনার হাতে জাদুদণ্ড আছে, কিন্তু উনি দায় স্বীকার করেন না। তখন পার্থ করেছে, মানিক করেছে, অমুক করেছে, তমুক করেছে, কাজ করতে গেলে ভুল হয়। এ তো ঐতিহাসিক ভুল, ভুলের পর ভুল, ভুলের পর ভুল, ভুলের পর ভুল। তার খেসারত দিচ্ছে এতগুলো ছেলে মেয়ে, তাদের পরিবার, তাদের সন্তান সন্ততিরা এবং সার্বিকভাবে বঙ্গ সমাজ। এরপর তো আবার প্রাথমিক আছে, জানি না সেখানে কি রায় দেবে আদালত। সে সুপ্রিম কোর্ট অব্দি যাবে, কিন্তু সেখানে তো অভিজিৎ বাবু ঢাকি সহ বিসর্জন দিয়ে দিয়েছিলেন। সেখানে নাকি আরো দুর্নীতির বহরটা বেশি। উনি চাকরি দেন, এরা চাকরি খেয়ে নেয়। হ্যাঁ, চাকরি দেন। কিভাবে চাকরি দিয়েছিলেন আপনারা সেটা মানুষ জানছে। সেই জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ একেবারে ঢাকি সহ বিসর্জন দিয়ে দিয়েছে। 17 রকম দুর্নীতি, গন্ধ বেরোচ্ছে, এমনই ভিশিয়েট করেছে। একটা নতুন ফিগার আসছে, 17,209 জন। তাদের মধ্যে যারা যোগ্য তারা বহাল হবে। কোথা থেকে হিসাব আসছে? কেন তালিকা প্রকাশ করছে না? ভয়টা কি? সুপ্রিম কোর্ট কোথায় বলেছে যে তালিকা প্রকাশ করা যাবে না? সুপ্রিম কোর্ট তো যোগ্য অযোগ্যদের মধ্যে থেকে যারা যোগ্য তারা 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবেন, শিক্ষকরা বলেছেন। তা এর সঙ্গে তালিকা প্রকাশ করলে আদালত অবমাননা হচ্ছে কোথায়? সেই জন্য আমি বললাম, ওই যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারা হয়েছে নিজেদের দায় নয়, তারা দয়া করে সুপ্রিম কোর্টের রায়টা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে রাজ্য সরকার কি বলছে, সুপ্রিম কোর্ট কি বলছে, বাস্তবটা কি। ঝড়ো ঝড়ো ছড়িছে অসত্য ভাষণ। এখন বলা হচ্ছে সামনে মাধ্যমিক রেজাল্ট বেরোবে, এভাবে অবস্থার বিক্ষোভ চালালে শিক্ষার্থীদের অসুবিধা হবে। ছাত্রছাত্রীদের জন্য যদি এতই দরদ থাকতো, তাহলে স্কুল শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডটা এভাবে ভেঙে দিতেন না আপনারা। আর এখনো উদ্ধত্ত, এখনো ওই বডি ল্যাঙ্গুয়েজ, ওই ন্যারেটিভ খাবে না। কে জিতলো কে হারলো? জিতলো হচ্ছে ন্যায়, জিতলো হলো আইন, জিতলো হচ্ছে আদালত, জিতলো হচ্ছে মানুষের শুভবুদ্ধি। হারলো হলো লুটেরা ডাকু, যারা চাকরিটাকে নিলাম করেছেন মাছের বাজারে মাছ বিক্রি করার মতো, তারা হারলো। সংগঠিত অপরাধীরা যারা এই অপরাধ চক্র চালিয়েছেন, টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন, তারা হারলেন। চাকরি দেব তার অর্থ এই নয় গুড় পথে টাকা নিয়ে অযোগ্যদের চাকরি দেব। চাকরি যদি দিতে হয় মেধার ভিত্তিতে নিয়োগ করুন। এই মেধার ভিত্তিতে নিয়োগটাই হয় না এখানে। সেই জন্য একের পর এক মামলা, প্যানেল প্রকাশ হয় না, নিয়োগ হয় না। আমি জানি না এর অভিঘাত কি হবে। চট করে বিষয়টার নিষ্পত্তি হবে বলে তো আমার মনে হয় না। এবং যোগ্য চাকরিওয়ালারা বলছেন তারা পরীক্ষায় আর বসবেন না, তাদেরকে রিইনস্টেট করতে হবে। সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিয়েছে পরীক্ষায় সবাই বসতে হবে। যারা 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করবেন তারাও কোনো প্রিভিলেজ পাবেন না।
জট সহজে কাটবে না। জট অনেকদিন আগেই কেটে যেত যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায়টা দিয়েছিলেন সেই রায়টা রাজ্য সরকার মেনে নিত, তাহলেই অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যরা চাকরিটা করতে পারতেন। এই অযোগ্যদের জায়গায় যোগ্য যারা বঞ্চিত তাদেরকে নিয়োগ করতে পারতেন। সেটা আপনারা করেননি। কেন করেননি মানুষ জানে। টাকাটা তো নিয়েছে শাসক দলের লোকজনই, তো চাকরি চলে গেলে তারা তো টাকাটা ফেরত চাইবে, তখন তো একটা আনরেস্ট হবে। সেই আনরেস্টটা যাতে না হয় সেই জন্য সব জানা সত্ত্বেও বারবার আদালতের দ্বারস্থ হয়েছেন এবং অযোগ্যদের চাকরি বাঁচাবার চেষ্টা করেছেন। সুপ্রিম কোর্টের রায়ে যখন সবকিছু পরিষ্কার হয়ে গেল তখনও মুখ্যমন্ত্রী বললেন এরা যে অযোগ্য সেটা তিনি দেখবেন প্রমাণ আছে কিনা। উনি কারোর রায় মানতে চাইছেন না, বলছেন আমরা সুপ্রিম কোর্টের রায় মানবো। সুপ্রিম কোর্ট যখন বলে দিয়েছে 17 রকম দুর্নীতি হয়েছে, তারপরে এত বড় বড় কথা কি করে হয়? তারপরেও ভুল ন্যারেটিভ তৈরি করে রাজ্যবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে দিনের পর দিন। এটাই সব থেকে যন্ত্রণা ব্যথার কারণ একজন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ হিসাবে।